দর্শক, রপ্তানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বিজিএম এর সদস্যভুক্ত পোশাক কারখানা কিউএস টেক্সট নিটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান শাফায়েত রহমতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে যারা স্টার নিউজ আজকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত আছেন সকলে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটি বিষয় জানতে চাই যে আমাদের যে তৈরি পোশাকের আমরা দেখেছি বৈশ্বিক যে পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিংবা অন্যান্য অর্থনৈতিক যে পরিস্থিতি রয়েছে তাতে ক্রয়াদেশ তো অনেকটা কমে গিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কি, কিন্তু আপনারা যারা রপ্তানির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন আপনাদের অবস্থানটা আসলে এখন কি অবস্থায় রয়েছে? বৈষয়িক যে যুদ্ধ অবস্থা বিরাজমান, আপনি জানেন যে আমাদের বাংলাদেশের রপ্তানি খাতে আমরা যে পোশাকগুলো রপ্তানি করি তার মূল ক্রেতাই কিন্তু ইউরোপীয় বাজার এবং আমেরিকার বাজার। দুর্ভাগ্যজনকভাবে দুটি জায়গাতেই কিন্তু এখন যুদ্ধ অবস্থা বিরাজমান। বিশেষ করে রাশিয়া ইউক্রেন দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের যে প্রভাব ইউরোপের বাজারে পড়েছে এবং আমেরিকার সাথে নানাবিধ, যেমন এখন ইরানের সাথে একটি যুদ্ধ অবস্থা বিরাজমান, যদিও একটি চুক্তির দিকে যাচ্ছে, তথাপি ওই অঞ্চলের লোকজনের মধ্যে যে ক্রয় প্রবণতাটা ছিল বহুলাংশে কমে গিয়েছে। এই কমে যাওয়ার যে কারণেই কিন্তু আমাদের উপরে এটা একটা বিরাট ধাক্কা চলে এসেছে এই বাজারে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের বাজারে তো আমরা উচ্চ শুল্কের একটি ব্যবস্থা দেখেছি এর আগে। সেই উচ্চ শুল্কের প্রভাবে তো অন্যান্য যে দেশ তারাও অনেকটা হয়তো এখানে ভুক্তভোগী হবে। বাংলাদেশের অবস্থানটা কি? অন্যান্য দেশের তুলনায় আমাদের যে সমস্যাটা আমরা মানে আমাদের চোখে দৃশ্যমান হয় সেই জিনিসটা হচ্ছে কাঁচামালের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশে যে উৎপাদিত কাঁচামালের ক্ষেত্রে আমরা বেসিক টি শার্ট বা বেসিক পোশাক রপ্তানি খাতের 85% আমরা বাংলাদেশে কাঁচামাল উৎপন্ন করতে সক্ষম। কিন্তু যখনই আপনার এই বৈচিত্র্যময় পোশাকের যে বিষয়টি চলে আসে, বিশেষায়িত পোশাক আমরা যেটাকে বলি, যেমন স্পোর্টস ওয়্যার জাতীয়, সেখানে লাইলন বা আপনার স্প্যান্ডেক্স, এই ফেব্রিক্সগুলো কিন্তু বাংলাদেশে বিশেষায়িত কোনো কোম্পানি আমাদের এখন পর্যন্ত গড়ে ওঠে নেই। এই জিনিসগুলো আমরা আমদানি করি মূলত হচ্ছে চায়না, ভিয়েতনাম সব বিভিন্ন দেশ থেকে আমরা আমদানি করে পরবর্তীতে বাংলাদেশে প্রস্তুত করে আমরা রপ্তানি করি। তা আমদানি নির্ভর পণ্য দিয়ে আপনি যখন রপ্তানি করতে যাবেন স্বভাবতই বাজার মূল্যটা বেশি আসবে, আর ক্রেতা সবসময় কম দামের দিকেই ঝুঁকবে, এটাই বাস্তবতা। শুধুমাত্র বাংলাদেশের শ্রম মজুরি কম বিধায় আমরা এখন পর্যন্ত এই সেক্টরে ভালোভাবে টিকে আছি। তাহলে এই ধরনের পোশাক আমরা উৎপাদনে কেন আসলে এগিয়ে যাচ্ছি না? আমরা তো এখন সেই কম দামের পোশাকই তৈরি করছি। ভালো মানের কিংবা উন্নত আধুনিক যে পোশাকের কথা আমরা বলছি, যেগুলো সাধারণত ভিয়েতনাম কিংবা চীন দখল করে আছে, ওই বাজারটা আমরা কেন ঢুকতে পারছি না? আমাদের বাংলাদেশে আপনি একটা জিনিস লক্ষ্য করলে খেয়াল বা দেখবেন, আমাদের যে মেশিনারিজ যে সেক্টরটা, আমি প্রথম থেকে আসি, আমাদের মেশিনারি সেক্টরটা আমরা মেশিনের জন্য পরিপূর্ণভাবে নির্ভর চীনের উপরে। জাপান থেকেও আসে, অন্য দেশ থেকেও আসে, কিন্তু মূলত হচ্ছে আমাদের মূল মেশিনারিজটা আমরা ক্রয় করি চায়না থেকে। অদ্যাবধি বাংলাদেশে এত বছরের মধ্যেও এখন পর্যন্ত একটা মেশিন ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে ওঠে নাই। এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা গার্মেন্টসের এই সেক্টরটাতে। ঠিক সেরূপভাবেই আমরা যে বিশেষায়িত পোশাক যেগুলোর কথা বলছি, এটার কাঁচামাল বাংলাদেশে কিন্তু এটা অপ্রতুল্য। এই কাঁচামালের অপ্রতুল্যতার কারণে কিন্তু সেই ধরনের বিশেষায়িত ফ্যাক্টরিগুলো বাংলাদেশে গড়ে ওঠে নাই, যেগুলো আমরা আমদানি করছি বাইরে থেকে। তুলা চাইলেই আপনি বাংলাদেশে উৎপাদন করতে পারবেন না, আমাদের যতটুকু সীমিত আছে তাই আমাদেরকে কিন্তু নির্ভর করতে হচ্ছে। যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে ব্রাজিল থেকে একটি ঘোষণা এসেছে, আমরা যদি তাদের কাছ থেকে আনি তারা শুল্কমুক্ত আমাদেরকে দেওয়ার ব্যাপারে একটা আলাপ আলোচনা চলছে। আর আমেরিকার বাজারে যে কথাটি বললেন, আমেরিকা আমাদের উপর শুল্ক ধার্য করে দিচ্ছে একের পর, নির্দিষ্ট কোনো শুল্ক কিন্তু তাদের মানে সেটেল নেই। যখন আমরা একটি পণ্যের বাইরে পাঠানোর জন্য এটার একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করি, অর্থাৎ আমাদের যে কস্ট কনজামশনটা করি, আমরা যে কী পরিমাণ খরচ আমাদের যাবে, আমরা সেই শুল্কটা যখন পরিমাপটা করি, কিন্তু রপ্তানি করার আগে যখন আমরা আবার দেখি যে শুল্কের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে, ক্রেতা কিন্তু আমাদেরকে সেটা দিতে রাজি হচ্ছে না। ক্রেতা আমাদেরকে যেই রেটে অর্ডার করেছে সেই রেটই তারা নিতে চাচ্ছে, সেটার বাড়তি চাপটাও কিন্তু আমাদের উপর পড়ছে। শুল্ক তো আসলে ওখানকার ক্রেতার দেওয়ার কথা ছিল, বাস্তবতা আসলে ভিন্ন কেন? বাস্তবতা ভিন্ন, আসলে ক্রেতা দেওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে তাদের ওই বাজারটা তারা দখল করার জন্য তারা অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা করে কি, যারা আমরা মূল উৎপাদনকারী বা উৎপাদকের কাছ থেকেই যদি তারা ফ্যাসিলিটিসটা নিতে পারে, মোটামুটি যদি একটা 25% বা 30%, 50% যদি আমাদের কাছ থেকে তারা আদায় করতে পারে, তাদের বাজারে তারা মূল্যটা সহনীয় পর্যায়ে রাখতে পারে, তাদের ব্র্যান্ড ভ্যালুটা তারা ধরে রাখতে পারে, যার ফলে তাদের পণ্যটা যেন ক্রেতা কিনে, অর্থাৎ ক্রয় সীমার মধ্যে থাকে, সেই জন্যই তারা কিন্তু প্রেশারাইজ করতেছে আমাদের। তার মানে বাড়তি যে মূল্যটা, অর্থাৎ শুল্কের ফলে যে অতিরিক্ত মূল্যটা এখানে যোগ হচ্ছে, সেটি আসলে এখানে ক্রয় মূল্য থেকে তারা কমানোর চেষ্টা করছে। তাহলে এই যে আমরা বিদেশিদের সঙ্গে আমরা বিভিন্ন সময় বলছি আমরা পণ্য রপ্তানির ক্ষেত্রে বার্গেইন, আমাদের সক্ষমতা বাড়ছে না কেন? এখন তো আমরা তৈরি পোশাকে অনেকটা শক্তিশালী অবস্থানে রয়েছি, কেন আমরা ক্রেতাদের সঙ্গে বার্গেইনে আরও বেশি এফিসিয়েন্সি দেখাতে পারছি না? আমরা এটার মূলত একটি কারণ আমার দৃষ্টি থেকে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলতে যাই, আমাদের যে
রাজনৈতিক যে একটা অস্থিরতা বিরাজমান, ক্রেতা কিংবা যারা আমদানিকারক তারা সবসময় চায় যে নির্দিষ্ট সময়ে যেন আমরা পণ্যটি তাদের হাতে পৌঁছে দিতে পারি গুণগত মান অক্ষুণ্ণ রেখে। আমাদের দেশের আপনার জানেন যে দীর্ঘমেয়াদী সবসময় আমরা একটা জ্বালানি সংকট, তারপর আপনার বিদ্যুতের পাশাপাশি হচ্ছে গ্যাসের একটা সমস্যা আমরা সবসময় পরিলক্ষিত করি। এইসব কারণে আমাদের উৎপাদন ব্যয়টা হয়ে যায় বেশি এবং নানাবিধ কারণে অচল অবস্থা বা শ্রমিক আন্দোলন বা ইচ্ছাকৃতভাবে তৈরি করা কিছু জিনিস থাকে পার্শ্ববর্তী দেশের ইন্ধনে বা অন্যান্য দেশের ইন্ধনে, কিন্তু এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য একটা চরম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখে, যার ফলে আমরা নির্দিষ্ট সময় যে লিড টাইমটা থাকে সেই সময়ে আমরা পণ্য রপ্তানি করতে সবসময় সক্ষম হই না। চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা, বন্দর কেন্দ্রিক কিছু জটিলতা রয়ে যায়। যখন আমরা এই ভোগ্যপণ্যটা আমরা নির্দিষ্ট সময়ে তাদের হাতে পৌঁছাতে না পারি, সেই কারণে কিন্তু তারা আমাদের উপর আস্থাহীনতায় ভুগে। যখন তারা আস্থাহীনতায় ভুগে তখন আমাদের বার্গেনিংয়ের যে সক্ষমতাটা সেটি কিন্তু কমে যায়। আমরা যদি তাদেরকে তাদের সময় মতো সব কিছু আমরা দিতে পারতাম, অবশ্যই আমরা তাদের সাথে বার্গেনিং করতে পারতাম এবং আমরা উইন উইন সিচুয়েশনে আসতে পারতাম। আচ্ছা, আপনি জ্বালানি সংকটের কথা বলছিলেন, এইটা তো দীর্ঘদিন ধরেই আমরা যারা বাংলাদেশের যারা রপ্তানি পণ্য উৎপাদন করছেন কিংবা দেশের মধ্যে পণ্য উৎপাদন করছেন সবাই এই সংকটের মধ্যে রয়েছে। এই নতুন সরকার ক্ষমতা আসার পর জ্বালানি সংকট মোকাবেলার জন্য তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। বাস্তবতা আসলে কি? আপনারা কতটুকু প্রতিশ্রুতি অনুযায়ী পাচ্ছেন কিংবা আগামীতে প্রত্যাশা কেমন করছেন? ধন্যবাদ আপনাকে, একটা চমৎকার প্রশ্ন করেছেন। নতুন সরকার, একটি সরকারের জন্য 4 মাস খুবই স্বল্প সময়। দীর্ঘদিনের একটি অস্থির পরিবেশ বাংলাদেশে গিয়েছে, আপনারা জানেন। তার পরবর্তীতে একটি ইন্টারিম গভর্নমেন্ট গেল। ওই সময়টাতে কিন্তু বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসে নাই বললেই চলে। যেই সকল বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করেছিল তারাও কিন্তু বিমুখ হয়ে গিয়েছিল। এই চ্যালেঞ্জটাকে নিয়ে নতুন সরকার এই একটি ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে একটি চমৎকার বাজেট তারা দিয়েছে বেসরকারি খাতে বিনিয়োগের জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ধরনের একটি বিরোচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, মাঠে বাস্তবায়ন করার জন্য এই পোশাক খাত বা অন্য সকল রপ্তানি খাতের কিংবা কারখানাগুলোর মালিকদের সাথে ব্যাংক এবং আলাদা যেই ফ্যাসিলিটিসগুলো আমাদের প্রয়োজন তাদের সমন্বয় সম্মিলিতভাবে সবাইকে যদি একই ছাতার নিচে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এটা সুফল অবশ্যই চলে আসবে। আপনি সমন্বিত উদ্যোগের কথা বলছিলেন। যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে তো আসলে ব্যাংকের একটি অনেক ভূমিকাই থাকে। আপনাদের মূলধনের একটি যোগানের বড় অংশ সেখান থেকে আসে। একই সঙ্গে কাস্টমসের একটি জটিলতাও দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। তো তৈরি পোশাকের রপ্তানির ক্ষেত্রে কাস্টমসের কোনো জটিলতা আছে কিনা এবং একই সঙ্গে ব্যাংক থেকে আপনাদের চাহিদা মতো পর্যাপ্ত পরিমাণ লোন পাচ্ছেন কিনা? ব্যাংকের যে তারল্যতা সংকট ছিল, এই তারল্যতা সংকটের কারণে কিন্তু ব্যাংক আপনার এই আর্থিক খাতগুলোতে আমাদের বিশেষ করে যে রপ্তানি খাতগুলোতে যে গার্মেন্টস বা অন্যান্য শিল্প কারখানা তারা সেভাবে যোগানটা দিতে পারেনি। আমরা যখনই ব্যাক টু ব্যাক এলসি বা অন্যান্য বিষয়ে যখনই আমরা ব্যাংকের সাথে কথা বলেছি, মাঝখানে একটা বিশাল একটা ধস গিয়েছে। আপনারা জানেন যে ডলার সংকট, আমরা ঠিকমতো রপ্তানি করতে পারতাম না, আমরা এলসি ওপেন করতে পারতাম না, নানা রকম আমরা প্রেশারে ছিলাম। ব্যাংকের পাশাপাশি কাস্টমসের যে ব্যাপারটা বললেন, আমাদের দেশে আমরা যারা বিভিন্ন কলকারখানা স্থাপন করেছি আমরা কিন্তু মানুষকে এখানে নিয়ে এসেছি, তাদের শ্রম বাজার তৈরি করে দিয়েছি। আমাদের ফ্যাক্টরির কথা যদি বলতে যাই, আমাদের প্রায় এখন 2000-এর মতো শ্রমিক আমাদের এখানে আছে। এই 2000-এর সাথে যদি আমি প্রতি পরিবারে 2 জন বা 3 জন করেও ধরি, 7 থেকে 8 হাজার লোকের কর্মসংস্থান বা তাদের চাহিদা সৃষ্টিকর্তা দেওয়ার মালিক, কিন্তু আমাদের মাধ্যমে সেটা পূর্ণ হচ্ছে। কাস্টমস যখনই আমাদের কাছে আসতেছে কাগজপত্র দেখার জন্য, বন্ড বা আদার্স, তারা কিন্তু প্রথম টার্গেটটাই থাকে এই আপনার হিসাব নিকাশগুলো আমাদেরকে দেন, দেখি কোথায় কোথায় চুরি হয়েছে। তারা যে একটি সুন্দর একটি ব্যবহার দিবে, মানে সহযোগিতামূলক মনোভাবের চেয়ে অধিকাংশ হচ্ছে যে খাত খুঁজতে আসতেছে যে তারা কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় চুরি হচ্ছে, কোথায় দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করতেছে। যে জায়গাটাতে আমরা ভীত সম্মত থাকি যখন আমরা কাস্টমসের সাথে বা অন্যান্য খাতে আমরা কথা বলতে যাই। আপনি যতটাই স্বচ্ছ থাকেন না কেন, আপনার যদি কোনো প্রকার ত্রুটি ধরার ইচ্ছে কারো থাকে, ত্রুটি কিন্তু ধরা সম্ভব। কাস্টমস বা অন্যান্য ক্ষেত্রে তাদের মনোভাব থাকতে হবে উদার, যে এরা বিনিয়োগ করেছে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করার জন্য, আমরা উদার থাকব। এই মানসিকতা নিয়ে যদি এগিয়ে আসে এনবিআর, কাস্টমস বা অন্যান্যগুলো, অবশ্যই শিল্প খাতে শিল্প উদ্যোক্তারা আরও বেশি উৎসাহিত হবে। আপনি অনেক প্রতিবন্ধকতার কথা বলছিলেন। একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো এই প্রতিবন্ধকতার পরেও এই খাতে নতুন বিনিয়োগ কী পরিমাণ আসছে, কিংবা আপনারা যারা পুরনো এখানে বিনিয়োগকারী রয়েছেন কিংবা উৎপাদন করছেন, আপনারা নতুন করে বিনিয়োগে যাচ্ছেন কিনা? নতুন বিনিয়োগের যে বিষয়টি আসছে, আপনার জানেন যে এই সেক্টরটাতে ব্যবসা করার ক্ষেত্রে ব্যাংকিং যে তারল্যতাটা কিন্তু অনেক বড় একটা ইস্যুস। ব্যাংক থেকে যে ব্যাংকের সাপোর্টটা,
সরকার যে বাজেট প্রণয়ন করেছে, বাজেটে দেখেছেন যে আভ্যন্তরীণ বা ব্যাংকিং খাত থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ঋণের কথা বলা হচ্ছে। সরকারি খাতে যদি এই পরিমাণ ঋণ চলে যায়, বেসরকারি খাতে কিন্তু ব্যাংক আবারও ঋণ দেওয়ার ক্ষেত্রে তারল্যতা সংকটে ভুগবে। এটি কিন্তু আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি যে জিনিসটা আছে আপনার নতুন বিনিয়োগে আমরা বিদেশি যে বিনিয়োগকারীদেরকে আমরা আকৃষ্ট করব, তার জন্য যে একটি স্বাভাবিক সুন্দর পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, যখন দীর্ঘমেয়াদী একটি সুষ্ঠু পরিবেশ বিরাজমান থাকবে তখন তাদেরকে কিন্তু আকৃষ্ট করা সহজ। বাংলাদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে। আমি বিনিয়োগ করছি, আমি ট্যাক্স দিচ্ছি, আমি কোনো বেনিফিট পাচ্ছি না। এখান থেকে কিন্তু মানুষের মধ্যে যে আগের যে একটা বিনিয়োগ করার বা আগের যে একটা কর্মক্ষেত্র তৈরি করার যে একটা প্রবণতা ছিল, সেটাতে কিন্তু মানুষ অনেকটাই বিমুখ, অনেক বেশি মাত্রায় বিদেশের দিকে তারা ঝুঁকে পড়ছে। এখন আমাদের এই বাংলাদেশি ব্যবসায়ীরা যারা বিদেশের দিকে ঝুঁকে পড়ছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের দিকে আরও বেশি মাত্রায় ফোকাস করানো যায়, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু সরকারের। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি নতুন সরকার, ব্যবসায়িক বান্ধব সরকার, বেসরকারি বিনিয়োগে তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতার আশ্বাস দিচ্ছে, সহযোগিতা করছে, শুধু আশ্বাস দিচ্ছে না। দুইটা ঈদে আপনারা দেখেছেন যে ইতিপূর্বে সকল ঈদেই শ্রমিক আন্দোলন হয়েছে। এবার শুধুমাত্র সরকারের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে, ব্যাংক সাপোর্টের কারণে কোথাও কোনো ধরনের ঝামেলা হয়নি। সুন্দরভাবে কিন্তু দুটি ঈদ আমরা উদযাপন করতে পেরেছি শ্রমিকদেরকে নিয়ে। আশা করব যে সরকারের এই প্রক্রিয়াটা চলমান থাকবে, যাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হয়। আচ্ছা, আপনি দেশের বিনিয়োগ পরিবেশের কথা বলছিলেন, মোটামুটি কিছুটা আপনাদের অনুকূলে চলে এসেছে, হয়তো সামনের দিনগুলোতে আরও একটু বেশি প্রত্যাশা আপনারা করছেন। যদি এত কিছুই অনুকূল পরিবেশে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্বোডিয়া কিংবা ভিয়েতনাম যারা রয়েছে আমাদের প্রতিযোগী দেশ, তারা তো উৎপাদনে আরও বেশি সক্ষমতা দেখাচ্ছে এবং তাদের রপ্তানিও দিন দিন বাড়ছে। সেই জায়গাটায় বাংলাদেশ কেন রপ্তানিতে এখনও পিছিয়ে আছে? একটা বিষয় আপনি একটু খেয়াল করে দেখবেন, সংখ্যার যে আমরা যেই পরিমাণ সংখ্যক আমরা রপ্তানি করি, অর্থাৎ পণ্যের সংখ্যার বিচারে আমাদের কিন্তু রপ্তানি কমে নেই, আমাদের কমেছে আয়। অর্থাৎ যেই রপ্তানি করার জন্য যে আমাদের আগের যে রেটটা ছিল বা আগের যে প্রাইসটা ছিল, সেটি আমরা পাচ্ছি না, বিধায় কিন্তু রপ্তানি আয় কমেছে, কিন্তু রপ্তানির সংখ্যা কিন্তু কমে নেই। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকভাবেই বিশ্লেষণ করা যায়। সবসময় কিন্তু আপনারা আমাদেরকে কোশ্চেন করে আসতেছেন যে রপ্তানি নিয়ে। রপ্তানিতে কিন্তু আমাদের যে পণ্য, আমরা যে পরিমাণ পণ্য পাঠাইতাম তা কিন্তু আমাদের অব্যাহত আছে, কিন্তু আর্থিক দিক থেকে সেটার মূল্য কমে যাওয়ার কারণে বা তারা ক্রেতাদের কাছ থেকে আমরা সেই পরিমাণ বার্গেনিং করে প্রাইস নিতে পারছি না, বিধায় আমাদের আয় কমেছে। এখানে তো আসলে দুটি প্রশ্ন চলে আসে। এক হলো, আমরা কেন সেই ক্রেতাদের সঙ্গে এখনো বার্গেইন করে আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নিয়ে আসতে পারছি না কিংবা আমাদের পণ্যের সঠিক মূল্য পাচ্ছি না। আরেকটি ঝুঁকি তো এখানে থেকে যায়, আমরা যে পরিমাণ পণ্য পাঠাচ্ছি তার সমপরিমাণ টাকা কি দেশে ফেরত আসছে নাকি কিছু টাকা থেকে যাচ্ছে? শোনেন না, একটা জিনিস কি, যারা দুর্নীতি পরায়ণ যে চক্রটা, এটা থাকবেই। এটা শুধুমাত্র আমি যদি বাংলাদেশে বলি যে বাংলাদেশে আছে তারা সুযোগ সুবিধা নিচ্ছে, তা না, পৃথিবীর সকল দেশেই থাকবে। পরিমাণ বেশি না কম। আমাদের মধ্যে যদি এই প্রবণতাটা অধিক ব্যবসায়ীর মধ্যে থাকে, স্বভাবতই সেই অর্থটা পরিপূর্ণভাবে বাংলাদেশে ফেরত আসবে না। যদি আমরা বলতে চাই যে সকল ব্যবসায়ী যদি একই ধারায় থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশে ব্যবসা থাকতো না। সবাই কিন্তু একই ধারার না। আমরা বিদেশে পণ্য রপ্তানি করতেছি, সমপরিমাণ অর্থ বাংলাদেশে আসতেছে, আন্ডার ইনভয়েস করে কিছু মানুষ বিদেশে টাকা পাচার করতেছে, তাদের সন্তানদেরকে বাইরে এস্টাবলিশ করতেছে তা না। বাট সেই সংখ্যাটা কতটুকু, কারা করতেছে, সেটা কিন্তু ব্যাংক চাইলেই খুঁজে বের করতে পারে, সরকার চাইলেই খুঁজে বের করতে পারে। তারা যেন কোনো ধরনের কোনো ফাঁক ফোকর খুঁজে না পায়, সেই ব্যাপারে যদি সরকার কঠোর নীতিমালা প্রণয়ন করে এবং আমরা যারা সঠিকভাবে জিনিসগুলো সম্পন্ন করতেছি, আমাদেরকে যদি সেই জায়গায় ফ্যাসিলিটি বাড়াইয়ে দেয়, অবশ্যই বাংলাদেশের আবার সেই সক্ষমতা ফিরে আসবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, আপনারা যারা সরাসরি রপ্তানির সঙ্গে জড়িত আছেন, আপনাদের এখানে মন্তব্যটা কি? দেশের সরকার পরিবর্তনের পর আমরা দেখেছি দেশ থেকে টাকা পাচারের একটি চেষ্টা অনেকেই করেছেন কিংবা অনেকেই নিজেদের নিরাপত্তার জন্য হয়তো দেশের বাইরে বিনিয়োগের দিকে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হয়, তৈরি পোশাকের আড়ালে কি আসলে কোনো একটি চক্র দেশের বাইরে টাকা পাচারের চেষ্টা করছে কিংবা আগামীতে করবে? করছে বা করবে। ওই যে আমি আপনাকে একটি কথা বললাম যে আমরা কেউই তো আসলে এই জিনিসটা থেকে আপনি নিশ্চয়তা আপনি কখনো দিতে পারবেন না। এটা নিরূপণ করার দায়িত্ব বা এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু ওই যে আপনি প্রথমে আমাদের কথা মধ্যে চলে আসছিল যে আমাদের আয়কর বিভাগ বা আরও যারা আছে তাদের, যারা করতেছে তারা জানে, আপনি জানেন, আমি জানি, তারাই কিন্তু আবার ফ্যাসিলিটিসগুলো নিচ্ছে। তারা যেন সেই ফ্যাসিলিটিসগুলো নিতে না পারে, পাচারকৃত অর্থ কীভাবে দেশে ফেরত আনা যায়, সরকার যে চেষ্টা অব্যাহত রেখেছে, সরকারকে বরঞ্চ তথ্য দিয়ে সহযোগিতা করে আমরা যদি সেটি করতে পারি, বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে এই যে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়াটা সেটি যাবে। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা যে জিনিসটা আমি মনে করতেছি আমার ব্যক্তিগতভাবে, আমার অভিজ্ঞতা থেকে, এলডিসি উত্তোলনের একটি বিষয়
বারবার আমরা বলে আসতেছি এই নভেম্বরের 24 তারিখে আমাদের সেটির মেয়াদ, যদিও আমরা 3 বছর আবার 3 বছর যে আবেদন করেছি, যেটা এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। আশা করতেছি সেটা আমাদের অনুকূলে আসবে। আমরা এমন সময় এলডিসি উত্তরণের কথা বলছি, আমরা কিন্তু এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত না। যখনই এলডিসি উত্তরণের ঘোষণাটা চলে আসবে তখন যে শুল্কমুক্ত যে আমরা সুবিধাগুলো পাচ্ছি, আমরা কিন্তু সেটি টোটালি আমাদের বন্ধ হয়ে যাবে। তখন আপনার জিএসপি প্লাস প্লাস এই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার জন্য যেই যে ক্রাইটেরিয়া আমাদের পরিপূর্ণ করা দরকার সেটি কিন্তু আমরা করতে পারতেছি না। ইন্টারন্যাশনাল মার্কেটে যখন বাংলাদেশি ব্র্যান্ড প্রতিষ্ঠিত হবে, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটা যখন প্রতিষ্ঠিত হবে, তখন আমাদের বার্গেনিংয়ের সুযোগ কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা সেই সুযোগটা নিতে পারছি না, কারণ সরকারের নীতিগত সহায়তা ছিল না। এখন নীতিগত অনেক সহায়তা আসতেছে, এখন কতটুকু আমরা কাজে লাগাতে পারবো সেটি হচ্ছে সময়ের উপর ছেড়ে দিতে হবে। আমাদের প্রত্যাশা সরকারি যে নীতিগত সহায়তা দিচ্ছে সেই সহায়তাগুলো নিয়ে দেশে তৈরি পোশাক আরও এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্টার টিভিকে, নতুন পরিসরে আপনারা এসেছেন এবং অতি অল্প সময়ে দর্শকদের হৃদয়ে আপনারা জয় করতে পেরেছেন। আমি স্টার টিভির সকল কলাকৌশলী এবং দর্শকদের সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেশের তৈরি পোশাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন তৈরি পোশাক কারখানা কিউএস টেক্সট নেটওয়ার্ক লিমিটেড চেয়ারম্যান শাফায়েতুল্লাহ রহমান।